পরন্ত বিকালের আলোয় লেকের পানি চিকচিক করছে, কিন্তু রেহানের চোখে তখন রাজ্যের অন্ধকার। মায়ের সেই সরল উক্তি, আমি থাকলে হয়তো শুধু ওর কাজের বোঝাই বাড়াতাম, তার বুকের ভেতরটাই এতটা স্থায়ী ক্ষত তৈরি করে দিয়ে গিয়েছিল যে মানুষটা নিজের অপমানকে অন্যের সুবিধা হিসাবে দেখছে। তার সারল্যের কাছে পৃথিবীর সমস্ত জ্ঞান, সমস্ত আভিজাত্য কতটাই না তুচ্ছ। রেহান লেকের পানির দিকে তাকিয়েছিল, কিন্তু কিছুই দেখছিল না। তার মন জুড়ে ছিল শুধু একরাশ শূন্যতা আর তার বড় ভাইয়ের প্রতি এক তীব্র অভিমান। এই ভারী বিষণ্ণ নীরবতাটা ভাঙল মায়ের মৃদু কণ্ঠস্বর, ওই দেখো আইসক্রিম। আমিনা বেগম ছোট্ট শিশুর মতো উচ্ছ্বাস নিয়ে বললেন। রেহান ঘাড় ফিরিয়ে দেখল কিছুটা দূরে একজন লোক একটা পুরনো আলমের বাক্সে করে প্রায় আইসক্রিম বিক্রি করছে। কাঁধে বাক্স, হাতে একটা ছোট পিতলের ঘণ্টা, টং টং শব্দ নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। দৃশ্যটা রেহানকে এক ঝটকায় তার শৈশবে ফিরিয়ে নিয়ে গেল। খাবে নাকি মা? রেহান জিজ্ঞেস করলো। তার গলার স্বর তখনও ভারী। আমিনা বেগম একটু ইতস্ত করলেন, তারপর লাজুক হেসে নিজের শাড়ির আঁচলের গিঁট খুলতে খুলতে বললেন, আমার কাছে তো ভাঙতি টাকা নেই, তোর কাছে 5টা টাকা হবে বাবা? 5 টাকা? রেহানের মনে হলো কেউ যেন তার বুকে হাতুড়ি দিয়ে আঘাত করলো। এই সামান্য আবদার, এই সামান্য ইচ্ছে, যে মা নিজের সর্বস্ব দিয়ে তাদের 2 ভাইকে বড় করছেন, তিনি আর ছেলের কাছে 5 টাকা চাইতে গিয়ে কণ্ঠ বোধ করছেন। রেহান কোনো কথা না বলে উঠে দাঁড়ালো, আইসক্রিমওয়ালার দিকে এগিয়ে গিয়ে পকেট থেকে 10 টাকার একটা নোট বের করে দিল। আইসক্রিমওয়ালা দুটো লাল রঙের পাইপ আইসক্রিম তার হাতে ধরিয়ে দিল। ফিরে এসে একটা আইসক্রিম মায়ের হাতে দিতে আমিনা বেগমের মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। সে হাসিটা রেহানের খুব চেনা, ঠিক যেন বাবার কথা মনে পড়ে গেল। বাবা যখন বেঁচে ছিলেন, প্রায় অফিস থেকে ফেরার পথে মায়ের জন্য এমন আইসক্রিম নিয়ে আসতেন। কখনো ভ্যানিলা, কখনো চকলেট, আবার কখনো এই সাধারণ পাইপ আইসক্রিম। বাবা বলতেন, তোমার মার মুখে এই আইসক্রিম খাওয়ার হাসিটা দেখলে আমার দিনের সব ক্লান্তি দূর হয়ে যায়। বাবা মৃত্যুর পর সেই হাসিটা প্রায় হারিয়েই গিয়েছিল। রেহান যখন থেকে উপার্জন করতে শুরু করেছে, তখন থেকেই সে বাবার সেই অভ্যাসটা ধরে রাখার চেষ্টা করে। সে প্রায়ই মায়ের জন্য নানা স্বাদের আইসক্রিম কিনে এনে ফ্রিজে রেখে দেয়। মা যখন গভীর রাতে বা অসময়ে ফ্রিজ খুলে সেই আইসক্রিম দেখেন, তার মুখে যে তৃপ্তির ছায়া নেমে আসে, সেটাই রেহানের কাছে পৃথিবীর সবচেয়ে বড় পাওয়া। আমিনা বেগম পরম আয়েসে বেঞ্চে বসে আইসক্রিমে কামড় দিলেন। লেকের ধারে পড়ন্ত বিকেলের নরম আলোয় তার মুখটা অপার্থিব দেখাচ্ছিল। তিনি চোখ বন্ধ করে স্বাদটা উপভোগ করতে করতে বললেন, আহ, কি যে মজা! তোর বাবা ঠিক এমন আইসক্রিমই আনতো। রেহান মায়ের পাশে বসে নিজের আইসক্রিমটা হাতে নিয়ে চুপ করে রইল। তার মনে হলো, এই 5 টাকার আইসক্রিমে যে পরিমাণ সুখ আর তৃপ্তি লুকিয়ে আছে, তা হয়তো রোদেলার হাজার হাজার টাকার শপিং বা দামি রেস্তোরাঁর খাবারও নেই। সুখ আসলে কতটা সহজ, আর মানুষ তাকে অহেতুক কতটা জটিল করে তোলে। কয়েক মুহূর্তের নীরবতার পর আমিনা বেগম হঠাৎ করেই বলে উঠলেন, আমি জানি রেহান, তুই আজ আমাকে কেন এখানে নিয়ে এসেছিস। রেহানের হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। সে চমকে মায়ের দিকে তাকালো। তার হাতে ধরা আইসক্রিমটা গলে পড়ছে, কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নেই। মা জানেন কিভাবে? আমিনা বেগম লেকের শান্ত পানির দিকে তাকিয়েছিলেন। তার কণ্ঠস্বর ছিল শান্ত, কিন্তু তার প্রতিটি শব্দের আড়ালে লুকিয়ে ছিল এক মহাসমুদ্রের কষ্ট। তিনি বললেন, আমি জানি রাশেদ চায় না আমি তার শ্বশুর বাড়ির কারোর সামনে যাই। রোদেলা বৌমাও লজ্জা পায়, ভাবে আমি গ্রামের মানুষ, শুদ্ধ করে কথা বলতে পারি না। তারা শিক্ষিত বাবা মায়ের সামনে আমাকে পরিচয় করিয়ে দিতে তার সম্মানহানি হবে।
রেহানের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে যে মিথ্যা দিয়ে মাকে আড়াল করতে চেয়েছিল, সে মিথ্যেটা কাচের দেওয়ালের মতো ভেঙে চুরমার হয়ে গেল। তার মা সবটাই জানেন। এই সত্যটা তার সাজানো মিথ্যার চেয়েও 1000 গুণ বেশি যন্ত্রণাদায়ক। আমেনা বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে ছেলের দিকে তাকালেন। তার চোখে জল নেই, কিন্তু দৃষ্টিতে যে গভীর বেদনা তা শত অশ্রুর চেয়েও ভারী। তিনি ম্লান হেসে বললেন, তুই ভাবছিলি আমি কিছু বুঝি না, তাই না? আমি হয়তো অশিক্ষিত, দুনিয়ার প্যাঁচ বুঝি না, কিন্তু একটা মা তার সন্তানের চোখের ভাষা ঠিকই পড়তে পারে। বাবা, আজ সকালে রাশেদের ফোন আসার পর থেকেই তোর মুখটা আমি দেখেছি। তোর বুকের ভেতর যেন ঝড় বইছে। সেটা বোঝার জন্য শিক্ষিত হওয়ার প্রয়োজন হয় না। তিনি থেমে একটু দম নিলেন, তারপর যে প্রশ্নটা করলেন সেই প্রশ্নটা রেহানের অস্তিত্বকে কাঁপিয়ে দিল। আচ্ছা বাবা, আমাকে সত্যি করে বলতো, আমি কি একদমই এই শহরের সাথে বেমানান? আমার চালচলন, কথাবার্তা কি খুব লজ্জার? শিক্ষিত মানুষদের জ্ঞানের কাছে আমার এই সাদামাটা অস্তিত্বটা কি খুবই নগণ্য? রেহান কি উত্তর দেবে? সে কি বলবে তার মাকে? বলবে যে না মা, তুমি বেমানান নও, এই শহরের কিছু মানুষের মনটাই আসলে খুব ছোট? সে কি বলবে যে তোমার সারল্যের কাছে ওদের তথাকথিত শিক্ষাটা আসলে একটা বিরাট প্রহসন? কোনো কথাই তার মুখে জোগালো না। সে বোবার মতো বসে রইল। তার মনে হলো সে তার ভাইয়ের করা অপমানের সমান অংশীদার, কারণ সেও তো সত্যটা লুকিয়ে রেখেছিল। ঠিক সেই মুহূর্তে যখন রেহান নিজের ভেতরের এই ভাঙচুরের সাথে লড়ছে, লেকের অন্য প্রান্ত থেকে আরেকটা পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। রেহান, তুমি এখানে? তোমার না অফিসে জরুরি কাজ ছিল? রেহান চমকে ঘাড় ফেরালো। লেকের ওপাশের রাস্তা ধরে দ্রুত পায়ে এদিকেই এগিয়ে আসছে স্নিগ্ধা। তার পরনে জিন্স টপস, কাঁধে ঝোলানো ব্যাগ, চোখে মুখে রাজ্যের বিস্ময়। স্নিগ্ধা রেহানের প্রেমিকা। গত 2 বছর ধরে তাদের সম্পর্ক। আজ সকালেই রেহান তাকে ফোন করে দেখা করার কথা বাতিল করেছিল, কারণ হিসেবে বলেছিল অফিসে বসের সাথে জরুরি মিটিং আছে, ফিরতে অনেক রাত হবে। স্নিগ্ধা প্রায় ছুটে এসে তাদের সামনে দাঁড়ালো। তার দৃষ্টি একবার রেহানের বিভ্রান্ত মুখের দিকে, আরেকবার পাশে বসে থাকা আমেনা বেগমের দিকে স্থির হলো। তার চোখে স্পষ্ট অবিশ্বাস আর অভিযোগ। আমি তোমাকে কতবার ফোন দিলাম, ধরনি, মেসেজও রিপ্লাই দাওনি, বললে অফিসে ভীষণ চাপ, আর তুমি এখানে আন্টিকে নিয়ে আইসক্রিম খাচ্ছ। স্নিগ্ধার কণ্ঠে অভিমানের চেয়েও বেশি ছিল সন্দেহের সুর। রেহান পুরোপুরি বাকরুদ্ধ হয়ে গেল। এক পাশে মায়ের করা সেই ভয়ঙ্কর প্রশ্নগুলো, যার কোনো জবাব তার কাছে নেই। অন্য পাশে প্রেমিকার অবিশ্বাস ভরা চোখ, যার কাছে সে একমাত্র একটা নির্জলা মিথ্যাবাদী হিসাবে প্রমাণিত হলো। সে বুঝতে পারছিল না কোন দিকটা সামলাবে, মায়ের অপমানের ক্ষত নাকি নিজের সম্পর্কের এই জটিলতা। আমেনা বেগম একবার ছেলের ফ্যাকাশে মুখের দিকে আর একবার স্নিগ্ধার দিকে তাকালেন। পরিস্থিতিটা হয়তো তিনি পুরোপুরি বুঝলেন না, কিন্তু এতটুকু আঁচ করতে পারলেন যে তার জন্য তার ছোট ছেলেটাও একটা কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে। রেহান অসহায়ভাবে তাকিয়ে রইল। লেকের শান্ত জল, পড়ন্ত বিকেলের স্নিগ্ধ আলো, মায়ের হাতে গলে যাওয়া আইসক্রিম আর স্নিগ্ধার তীক্ষ্ণ প্রশ্ন, সবকিছু মিলেমিশে একটা অদ্ভুত পরাবাস্তব দৃশ্য তৈরি হয়েছে। সে এখন কোন মিথ্যার আশ্রয় নেবে, কোন সত্যটা প্রকাশ করবে? তার মনে হলো সে যেন এক চোরাবালিতে আটকে গেছে, যেখান থেকে বের হওয়ার কোনো পথ নেই। চলবে।